কেমন আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। আমি জুয়েল কিবরিয়া স্যার, 27তম বিসিএস শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক। তোমাদেরকে চেষ্টা করছি 43তম বিসিএস পরীক্ষার্থী যারা আছো, বিশেষ করে তোমাদের জন্য কিছুটা দিক নির্দেশনা দেওয়ার জন্য, যাতে তোমরা আমাদের বাংলা সাহিত্যের এই বিষয়গুলি ভালো মতো বুঝতে পারো। আমাকে কি ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? আমার মনে হয় যে আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টসে জানিও। আমরা যেহেতু একটু লাইভ করছি সরাসরি, তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিও। আশা করছি আমার সাথে তোমরা ধীরে ধীরে যুক্ত হয়ে পড়ছো এবং অনেকে যুক্ত হয়ে পড়েছে ইতিমধ্যে। সবাইকে স্বাগত, স্নেহাশিস। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে বাংলা সাহিত্যের যে আলোচনাটুকু করবো আজকের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এর মধ্যে আমরা চেষ্টা করব যে প্রাচীন যুগের বাংলা সাহিত্য, প্রাচীন যুগ। তোমরা জানো যে আমরা গত 2টো ক্লাস নিয়েছি। আজকে আমাদের সাহিত্যের 3য় ক্লাস। আজকে আমাদের সাহিত্য অংশের কি 3য় ক্লাস। এবং গত 2টো ক্লাসে আমি বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং এই যুগগুলোর আবার যে ভাগগুলি, রোমান্টিক যুগ, অ্যান্টি রোমান্টিক যুগ, ক্লাসিক যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পূর্ব যুগ, পরবর্তী যুগ, প্রস্তুতি যুগ, দ্বিতীয় অন্ধকার যুগ, যুগ সন্ধিক্ষণ, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। আজকে আমার শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 বা 950 থেকে 1200। তোমরা শিরোনামটি লিখে ফেলো। লিখেছ? ঠিক আছে। আচ্ছা, এখন বলো, এই যে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, আমরা 2টো মত বলেছিলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার। মনে আছে তো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 এবং ডক্টর সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, তাই না? আমি দেখতে পাচ্ছি তোমরা সম্প্রীতি হাসান যুক্ত হয়েছো আমার সাথে। হ্যাঁ, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সম্প্রীতি। শেফা জামান বলছো স্যার কেমন আছেন? ভালো আছি শেফা। ইব্রাহিম হোসেন, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছে আমার সাথে। সফিউর গনি, স্বপনকে দেখছি, আসমাকে দেখতে পাচ্ছি, আসমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আসমা। লাবিব হাসান বলছে ক্লিয়ার স্যার। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যদি সব কিছু ঠিক থাকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিয়েছি। তো জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ, তোমার আমার রূপের রহস্য হচ্ছে তোমাদের মতো রূপময় শিক্ষার্থীদের সাথে আমি সবসময় থাকি, এটাই আমার রূপের রহস্য। তোমাদের মতো সুন্দর, স্মার্ট, সুদর্শন শিক্ষার্থীদের সাথে আমি সবসময় থাকি, তাই না? এই জন্য আমি সবসময় সুন্দর থাকি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম ফয়সাল। নাসরিন খাতুন, নাসরিন ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিকুর রহমান বাবা, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। হ্যাঁ সিদ্দিকুর, হ্যাঁ আচ্ছা, তোমাকে শুভকামনা। তুমি আমার ব্যাকরণ কোর্সে আসো, তুমি সন্ধ্যার দিকে ফোন দিয়েছিলে আমাকে, তোমার সাথে কথা হয়েছে আমার। শান্তা দাস, নমস্কার স্যার। নমস্কার শান্তা। আমরা সাহিত্যের আলোচনায় আছি, সাহিত্য পড়ছি আমরা। হ্যাঁ সিদ্দিকুর রহমান, আমি বুঝতে পারছি তুমি আমার ছাত্র সিদ্দিকুর রহমান, তুমি আমাকে ফোন দিয়েছিলে, তোমার সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে। শরীফুল ইসলাম স্যার কেমন আছেন? বাবা ভালো আছি। মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব আলম, বস ইজ অলওয়েজ বস। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনায় আসি। শুভকামনা, শুভাশিস পর্ব আমি শেষ করছি। আমরা একটু পড়তে চাই আজকে আমি প্রাচীন যুগ এটিকে শেষ করতে চাই ইনশাল্লাহ। আমাদের 43তম বিসিএস সহ সামনের যে পরীক্ষাগুলি আছে, সেই পরীক্ষাগুলিতে প্রাচীন যুগ থেকে যে ধরনের প্রশ্ন আসবে, আশা করছি আজকে আমরা যে আলোচনাটা করব এর মধ্যে থেকে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এবারে দেখি। আচ্ছা,
আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি তোমরা বলতে পারবে? বলো তো, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? তোমরা আমাকে একটু কমেন্টসে জানাও দেখি। তোমরা সাহিত্য সম্পর্কে কতটুকু জানো একটু টেস্ট করে নিই আগে তোমাদের, তাই না? আমি তোমাদের একটু টেস্ট করে নিই। টেস্ট বলো, কমেন্টসে জানো। বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ 650 থেকে 1200 বা 950 থেকে 1200, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থ কয়টি? এর উত্তর 3টি। উত্তর 3টি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি। আচ্ছা, এখন দু একজন 4টি বলছো, এখানে একটু কনফিউশন আছে, আমি জানাচ্ছি। ওকে, 3টি। আচ্ছা, এখন পিএসসি প্রশ্ন করবে। পিএসসি আমাদেরকে প্রশ্ন করবে প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? হ্যাঁ, কনক রয় বলছে 1টি। আচ্ছা, না কনক 1টি নয়, 3টি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি, কারো কারো মতো 4টি। তো কেন 3টি 4টি আমি আসছি তার ব্যাখ্যাতে। প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? তার উত্তর 1টি। এই যে প্রশ্ন দুটো আমি লিখেছি, অনেকেই কিন্তু দুটো প্রশ্নকে এক বলে ধরে নেয় একই রকম ভাবে, ফলে উত্তরটা নিশ্চিত ভুল করে। তাহলে দুটো প্রশ্ন যে 2 সেটি বুঝতে হবে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থ কয়টি বা রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? 3টি। কি কি? চর্যাপদ, ডাকার্ণব, দোহাকোষ। চর্যাপদ, ডাকার্ণব এবং দোহাকোষ। চর্যাপদ, ডাকার্ণব এবং কি? চর্যাপদ, ডাকার্ণব এবং দোহাকোষ। বুঝতে পেরেছ? হ্যাঁ, চর্যাপদ, ডাকার্ণব এবং দোহাকোষ। আচ্ছা, এখন এই যে চর্যাপদ, ডাকার্ণব এবং দোহাকোষ, দোহাকোষ, এই দোহাকোষের আবার দুটো অংশ আছে। দোহাকোষের দুটো অংশ, দুটো পার্ট আছে। একটি হচ্ছে সরহপাদের দোহা, একটি হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা। কি কি? একটি দোহা, একটি হলো সরহপাদের দোহা, একটি হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা। কিন্তু গ্রন্থটা দোহাকোষ। গ্রন্থটা কি? দোহাকোষ। এই দোহাকোষ সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা। প্রাচীন যুগে বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ 650 থেকে 1200, এই প্রাচীন যুগে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি। চর্যাপদ, ডাকার্ণব, দোহাকোষ। দোহাকোষের 2টি খণ্ড, একটি সরহপাদের দোহা, একটি কৃষ্ণাচার্যের দোহা। কিন্তু আমরা আবার বলছি যে প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থ কয়টি? তার উত্তর 1টি, 1টি, 1টি। কি সেটি? চর্যাপদ। চর্যাপদ। তাহলে এর মধ্যে আসলে প্রবলেমটা কি, ঘটনাটা কি, কেন এরকম? বিষয়টি হচ্ছে এমন যে প্রাচীন যুগে 3টি গ্রন্থ রচিত হয়েছে। বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ, সেখানে 3টি গ্রন্থ রচিত হয়েছে, কিন্তু 3টি বাংলায় নয়, 1টি বাংলায়, বাকি 2টি বঙ্গ কামরূপী ভাষায়।
ভালো করে শুনবেন কথাটি। প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3টি, কিন্তু বাংলায় রচিত হয়েছে 1টি গ্রন্থ, আর বাকি 2টি গ্রন্থ রচিত হয়েছে বঙ্গ কামরূপী ভাষায়। ফলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে রচিত গ্রন্থের সংখ্যা 3, কিন্তু প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত গ্রন্থের সংখ্যা 1, যেটিকে বলে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। বাংলা সাহিত্যের বাংলা ভাষায় রচিত প্রাচীন যুগের একমাত্র নিদর্শন, 3 মাত্র নিদর্শন না। প্রাচীন যুগে নিদর্শন 3 মাত্র, কিন্তু বাংলা ভাষায় রচিত নিদর্শন কি? একমাত্র। প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত একমাত্র নিদর্শনটির নাম কি? চর্যাপদ, যেটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন তথা প্রথম নিদর্শন। এখন বলেন, এই যে চর্যাপদ, বাংলা সাহিত্যের যে প্রাচীন নিদর্শন চর্যাপদ, চর্যাপদ কোথায় রচিত হয়েছিল? শিক্ষার্থী বন্ধুরা, জি, প্রশ্নোত্তরের মধ্যে কিন্তু আমি আজকের ক্লাসটা নিতে চাচ্ছি দুটো কারণে। আপনারা জানেন যে সক্রেটিসের যে স্টাইল, সক্রেটিস, যে আমি সক্রেটিস নই, তবু এটি একটি কার্যকর পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি একটি কার্যকর পদ্ধতি। এই জন্য আমি চাচ্ছি যে আপনারা কি বলছেন আমি সেটা শুনবো, তারপর উত্তর দেব। তো এই যে বাংলা সাহিত্যের যে আমরা বলছি যে চর্যাপদ প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন, এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের যে নিদর্শন চর্যাপদ, এটি রচিত হয়েছিল কোথায়? প্রশ্ন, চর্যাপদ কোথায় রচিত হয়েছে? চর্যাপদ কোথায় রচিত হয়েছে? কমেন্টসে দেন দেখি। হ্যাঁ, হাসনাত সঠিক লিখেছে। হাসনাত বলছে নওগাঁর পাহাড়পুর তথা সোমপুর বিহার। নওগাঁর পাহাড়পুর তথা সোমপুর বিহার। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কি? চর্যাপদ রচিত হয়েছে নওগাঁর পাহাড়পুরে। আব্দুল আল মামুন বলছে নেপাল। না মামুন, তোমার তথ্যটি ভুল, নেপালে রচিত হয়নি। চর্যাপদ রচিত হয়েছে কোথায়? নওগাঁর পাহাড়পুর। সোহেল খান বলছে নেপাল। না, ভুল তথ্য। নওগাঁর রচিত হয়েছে নওগাঁর পাহাড়পুরে, কিন্তু চর্যাপদ আবিষ্কার করা হয়েছে কোথা থেকে? আবিষ্কার করা হয়েছে নেপাল থেকে। নেপালের রাজদরবার, নেপালের কি রাজদরবারের সংগ্রহশালা, নেপাল রাজদরবারের সংগ্রহশালা। এখন দেখো, রচিত হয়েছে বা লিখিত হয়েছে কোথায়? নওগাঁর পাহাড়পুরে। আর আবিষ্কৃত হয়েছে কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। চর্যাপদ আসলে নেপালের পাওয়া গেল, নওগাঁর পাওয়া গেল নেপালে। কারণ কি? কারণ একটা আছে, আমরা আসবো। জি, এখন এই যে চর্যাপদ, জি, চর্যাপদ কত সালে রচিত হয়েছে? সাদিয়া, সাজিদ বলেন। মৌসুমী, চর্যাপদ কত সালে রচিত হয়েছে? কত সালে? চর্যাপদের রচনা কাল কোনটি, বা রচনা সাল কোনটি, বা চর্যাপদ কত সালে রচিত হয়েছে? তার উত্তর হচ্ছে 650 থেকে 1200। চর্যাপদ, এই যে সাজিদ পাভেল ভুলের মধ্যে আছো, সাজিদ কিন্তু নিশ্চিত উত্তর দেবে 1900 সাল, একদম 1907 শিওর হয়ে। হ্যাঁ, শরীফুল কি করে গেল ভাই? বললাম তো, বলবো, কাহিনী আছে বলবো। কি করে গেল? বেড়াতে গেছিল, গিয়ে বর্ডারে আটকা পড়ে গেছে, আর আসতে পারেনি। সোহেল খান বলছে 1905, ডালিম হোসেন বলছে 1907। দেখো ডালিম কিংবা সোহেল কিংবা সাজিদ পাভেল কিংবা মিতু, তোমরা কিন্তু নিশ্চিত শিওর হয়ে উত্তর দিচ্ছ 1907, কোনো সন্দেহ নাই। 1907
এটা কিন্তু নিশ্চিত, এবং তুমি পরীক্ষা নিশ্চিতভাবে ভুল করে আসছো, কোনো সন্দেহ নাই। তুমি উত্তরটা দিবা, দিয়ে কি যে মজা পাবে যে যাক একদম একটা উত্তর অন্তত সঠিক হয়েছে। তাহমিনা আনোয়ার ভুল, তাহমিনা আনোয়ার ভুল। চর্যাপদ 1907 সালে রচিত হয়নি। চর্যাপদ রচিত হয়েছে 650 থেকে 1200 সাল। নির্দিষ্ট কোনো সাল নেই, চর্যাপদের নির্দিষ্ট কোনো সাল নেই। অনেক বছর ধরে রচিত হয়েছে, অনেক বছর ধরে, 650 থেকে 1200 সাল রচনাকাল। আর এই গ্রন্থটা আবিষ্কার করা হয়েছে কি 1907 সালে। জি, আবিষ্কার করা হয়েছে 1907। এখন আপনি যাই প্রশ্ন আসুক উত্তর দেবেন 1907, তাহলে তো হবে না। হ্যাঁ, সিদ্দিকুর রহমান বলছে স্যার 650 থেকে 1200 সালের মধ্যে, ঠিকই বলেছ। সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, এটাও ঠিক আছে। ডক্টর শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, সুনীতির মতে 950 থেকে 1200। সেটি হচ্ছে রচনাকাল। আর আবিষ্কার কত সালে? আবিষ্কার হয়েছে 1907 সালে। আবিষ্কার, এটা হচ্ছে রচনা। আর প্রকাশকাল কোনটি? প্রকাশকাল প্রকাশিত হয়েছে কত সালে? চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছে? সেটির সাল আবার 1916। তাহলে একটার সাথে আরেকটা গুলিয়ে ফেললে হবে, এলোমেলো করে ফেললে হবে না। সুইট এইম, থ্যাংক ইউ তোমাকে। চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200, চর্যাপদের আবিষ্কারের সময় হচ্ছে 1907 সাল, আর চর্যাপদের প্রকাশকাল হচ্ছে 1916 সাল। চর্যাপদ সম্পর্কে প্রথম জনসম্মুখে তথ্য প্রকাশ করেছেন যিনি, তার নাম কি? চর্যাপদ সম্পর্কে প্রথম সাধারণ মানুষকে যিনি জানিয়েছেন সেই ভদ্রলোকের নাম কি জানেন? চর্যাপদ সম্পর্কে প্রথম সাধারণ মানুষের কাছে জানিয়েছেন, সাধারণ মানুষকে সচেতন করেছেন, বা চর্যাপদ নিয়ে প্রথম যিনি জানিয়েছেন মানুষকে যে চর্যাপদ নামে একটি বৌদ্ধ সাহিত্য আছে, এটি প্রথম যিনি জানিয়েছেন সে ভদ্রলোকের নাম রাজেন্দ্রলাল মিত্র। রাজেন্দ্রলাল, বৌদ্ধ গবেষক রাজেন্দ্রলাল মিত্র, না হরপ্রসাদ শাস্ত্রী, না রাসেল রানা, হরপ্রসাদ শাস্ত্রী নয়। অপূর্ব মণ্ডল ঠিক লিখেছে, আবু হাসনাত ঠিক লিখেছে, রাজেন্দ্রলাল মিত্র। তাহলে চর্যাপদ সম্পর্কে প্রথম যিনি তথ্য প্রকাশ করলেন বা জানালেন সে ভদ্রলোক নাম রাজেন্দ্রলাল মিত্র। 1882 সালে রাজেন্দ্রলাল মিত্রের একটি গ্রন্থ প্রকাশিত হলো, গবেষণা গ্রন্থ। সেই গ্রন্থটির নাম ছিল বুদ্ধিস্ট সংস্কৃত লিটারেচার ইন নেপাল। বুদ্ধিস্ট, জি, গ্রন্থটার নাম কি? গ্রন্থটার নাম ছিল BUDDHIST, বুদ্ধিস্ট সংস্কৃত লিটারেচার ইন নেপাল। কোন গ্রন্থে চর্যাপদ সম্পর্কে প্রথম তথ্য পরিবেশন করা হয়? কোন গ্রন্থে চর্যাপদ সম্পর্কে প্রথম তথ্য পরিবেশন করা হয়? সেই গ্রন্থটার নাম হচ্ছে কি? বুদ্ধিস্ট সংস্কৃত লিটারেচার ইন নেপাল। বুদ্ধিস্ট সংস্কৃত লিটারেচার ইন নেপাল। চর্যাপদ সম্পর্কে প্রথম তথ্য প্রকাশিত হয় বা প্রথম জানা যায় কোন গ্রন্থ থেকে? চর্যাপদ সম্পর্কে প্রথম জানা যায় বুদ্ধিস্ট সংস্কৃত লিটারেচার ইন নেপাল গ্রন্থ থেকে। রচয়িতাকে
রাজেন্দ্রলাল মিত্র। কত সালে? 1882 সালে। রাজেন্দ্রলাল মিত্র আসলে বৌদ্ধ ধর্মের, ঠিক আছে, সংস্কৃত ভাষায় রচিত সাহিত্য, ভালো করে শুনবেন, সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ ধর্মের সাহিত্য নিয়ে গবেষণা করছিলেন। রাজেন্দ্রলাল মিত্র মহাশয় নামক একজন গবেষক, বৌদ্ধ গবেষক, তিনি করছিলেন কি, যে সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্মের সাহিত্য নিয়ে গবেষণা। আপনারা জানেন যে বৌদ্ধ ধর্ম কিন্তু মূলত রচিত হয়েছে কোন ভাষায়? পালি ভাষায়। জানেন, বৌদ্ধ ধর্ম যেমন ধরেন হিন্দু ধর্ম মূলত আর্য সংস্কৃত ভাষায়, হিন্দু ধর্ম মূলত আর্য বা সংস্কৃত ভাষায়, ইসলাম ধর্মের গ্রন্থগুলি রচিত হয়েছে মূলত আরবি ভাষায়, তাই না? হ্যাঁ, ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থগুলি মূলত রচিত হয়েছে পালি ভাষায়, পালি। কিন্তু পালির বাইরেও সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্মের গ্রন্থ রচিত হয়েছিল। তো রাজেন্দ্রলাল মিত্র মহাশয় নামক এই গবেষক, তিনি সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্মের কি কি গ্রন্থ রচিত হয়েছে সেই বিষয়টা গবেষণা করছিলেন। এই গবেষণা করতে গিয়ে তিনি সেখান থেকে আবিষ্কার করলেন বা বুঝতে পারলেন যে শুধু সংস্কৃত ভাষাই নয়, ভারতবর্ষে বাংলা ভাষায়ও বৌদ্ধ ধর্মের সাহিত্য রচিত হয়েছে। ভারতবর্ষে বাংলা ভাষাতেও, মূল হচ্ছে পালি ভাষায় বৌদ্ধ ধর্ম রচিত হয়েছে, এর বাইরে সংস্কৃত ভাষায় গবেষণা করছেন রাজেন্দ্রলাল মিত্র, এবং সংস্কৃত ভাষায় যে বৌদ্ধ সাহিত্য রচিত হয়েছে এইটা গবেষণা করতে গিয়ে তিনি জানতে পারলেন যে শুধু সংস্কৃত ভাষায় নয়, বাংলা ভাষাতেও বৌদ্ধ ধর্মের সাহিত্য রচিত হয়েছে। এইটা তিনি সংস্কৃত ভাষার গ্রন্থ থেকে একটা কি ধারণা পেলেন বা সিদ্ধান্ত করলেন। আর এই বলেই কিন্তু তিনি ওখানে তথ্যটা দিলেন আমাদের। এই তথ্যের উপর ভিত্তি করে, এই তথ্যের এইটুকুই, তিনি শুধু এইটুকুই বললেন যে বাংলা ভাষাতেও বৌদ্ধ ধর্মের সাহিত্য রচিত হয়েছে। তাহলে কোথায় রচিত হতে পারে? তিনি ওখানে বললেন যে এটা হয়তো বই যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা, যারা বাংলা অঞ্চল, গৌড় অঞ্চলে ছিল, গৌড় বৌদ্ধ সিদ্ধাচার্যদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্র ছিল কি সোমপুর বিহার, এখানে হয়তো এই বৌদ্ধ সাহিত্য রচিত হয়ে থাকতে পারে। এবং এমনও হতে পারে কি, এমনও হতে পারে যে সেগুলি হয়তো এখানে আর নাই। কেন নাই? কারণ বৌদ্ধ সিদ্ধাচার্যরা, ওই যে একজন প্রশ্ন করেছে, স্যার কেন নেপালে গেল? নওগাঁর পাহাড়পুর ছিল তখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, সোমপুর বিহার, ঠিক আছে, এখানে রচিত হলো। কিন্তু একটা সময় এসে এই সোমপুর বিহারের যে সমস্ত বৌদ্ধ সিদ্ধাচার্যরা ছিলেন, পায়রা ছিলেন, তারা কেউ বললেন বৌদ্ধ শাসকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে, কেউ বললেন বখতিয়ার খিলজির শাসনে অতিষ্ঠ হয়ে। কেন অতিষ্ঠ হয়েছিলেন সেটা ইতিহাসের শিক্ষক আপনাদের বলবেন, ইতিহাসের যিনি গবেষক। কিন্তু এটা নিশ্চিত যে বৌদ্ধ যারা সিদ্ধাচার্য ছিলেন তারা নওগাঁয় নিজেদেরকে নিরাপদ বোধ করলেন না, সেটি হিন্দু সেন শাসনের কারণে হোক কিংবা মুসলিম বখতিয়ার খিলজি শাসনের কারণে হোক, তারা এই অঞ্চল থেকে চলে গেলেন। কোথায় চলে গেলেন? নেপাল। কেন নেপাল গেলেন? নেপালে কেমন ঘটেছিল যে নেপালে গেলেন? কারণ নেপাল ছিল বৌদ্ধ রাষ্ট্র, তারা নেপালটাকে নিরাপদ মনে করলেন। তখন নেপাল ছিল বৌদ্ধ রাষ্ট্র, কাজে তারা যাওয়ার জন্য নেপালকে নিরাপদ মনে করলেন, কারণ সেটি তাদের কি ধর্মের অনুসারীদের রাষ্ট্র। ফলে তারা যাওয়ার সময় কি করলেন? তাদের এই পুঁথিগুলিকে সঙ্গে করে নিয়ে গেলেন, তাদের পুঁথিগুলিকে সঙ্গে করে নিয়ে গেলেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন নিয়ে যে গেলেন এটা কিন্তু রাজেন্দ্রলাল মিত্র নিশ্চিত করে বলেননি, নিশ্চিত করে বললেন, তিনি একটা অনুমান করেছেন। বুঝতে পারলেন? গবেষক রাজেন্দ্রলাল মিত্র বাংলা ভাষার রচিত বৌদ্ধ সাহিত্য সম্পর্কে একটা অনুমান করেছেন সংস্কৃত সাহিত্যের আলোচনা করতে গিয়ে। তার এই অনুমান বা হাইপোথিসিসের উপর ভিত্তি করেই যে বাংলা সাহিত্যের গবেষক পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, বাংলা সাহিত্যের গবেষক পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, তিনি ওই রাজেন্দ্রলাল মিত্রের সেইটুকু কথার বা অনুমানের উপর ভিত্তি করেই এই বাংলা ভাষায় রচিত বৌদ্ধ সাহিত্যে
গবেষণা শুরু করলেন এবং সেগুলো সংগ্রহের জন্য নেপাল গেলেন। কত সালে? 1897 সালে নেপাল গেলেন। 1897 সালে গিয়ে খুঁজলেন, খুঁজে খুঁজে পেলেন না, ফিরে এলেন। তারপর আবার 1898 সালে আবার নেপাল গেলেন এই বাংলা ভাষার রচিত বৌদ্ধ সাহিত্য খোঁজার জন্য। খুঁজে 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 সেবারেও তিনি বিফল হলেন, ভগ্ন মনোরথ হয়ে ফিরে এলেন। আসলে এটা যে নেপালে আছে সেটাও তিনি নিশ্চিত না, কিংবা নেপালে থাকলেও কোথায় আছে। বাংলাদেশে একটা জিনিস আছে, এইটুকু বলে দিলে কি খুঁজে পাওয়া যাবে? বাংলাদেশে আছে, খুঁজে পাওয়া যাবে। তো নেপালে আছে কিনা সেটাও নিশ্চিত না। নেপালে থাকতে পারে, নেপালে থাকতে পারে। তো থাকতে পারে, কোথায় থাকতে পারে? নেপাল কোথায়? তো খুঁজে পেলেন না। পরে তিনি আবার ফিরলেন, এসে আরো অধিকতর গবেষণা করলেন, অধিকতর তথ্য উপাত্ত সংগ্রহ করে অনেক কিছু ভেবে চিনতে তথ্য উপাত্ত সংগ্রহ করে ডাটা কালেকশন করে তিনি নিশ্চিত হলেন যে এই যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা এরা যে পাহাড়পুর থেকে চলে গেল, গিয়ে কোথায় গেল? নেপালের রাজ দরবারে এদেরকে রাজ অতিথি হিসেবে আশ্রয় দিয়েছিল। ভালো করে শুনবেন, এই যে বৌদ্ধ সিদ্ধাচার্য যাদেরকে বলতো পা গুরু, বৌদ্ধ গুরু, এই যে কান্ন পা, লুই পা, ভুসুকু পা, সবর পা, সরহ পা, চাটিল পা, এই পায়েরা ছিল বৌদ্ধ ধর্মের সেই সময় সবচেয়ে বড় বড় সিদ্ধাচার্য, সাধক, গুরু। নেপালের রাজ দরবারে তাদেরকে সাদরে গ্রহণ করা হয়েছিল এবং তারা নেপাল রাজার আশ্রয় রাজ দরবারে ছিলেন। রাজ দরবারে তাদের জন্য বিশেষ কামরা রাখা হয়েছিল, সেখানে তারা অবস্থান করতেন, সাধনা করতেন। এইটা তিনি বুঝতে পারলেন হরপ্রসাদ। তখন তিনি পরে আবার কি করলেন? 1907 সালে নেপাল গেলেন। 1907 সালে আবার নেপাল গেলেন এবং এইবার গিয়ে তিনি নেপাল রাজ দরবারের যে সংগ্রহশালা, রয়্যাল প্যালেস মিউজিয়াম, অর্থাৎ নেপালের রাজ পরিবারের যে সংগ্রহশালা, রাজ পরিবারের যে রাজকীয় সংগ্রহশালা, রয়্যাল প্যালেস মিউজিয়াম অফ নেপাল, রয়্যাল প্যালেস মিউজিয়াম অফ নেপাল, অর্থাৎ নেপালের রাজ দরবারের সংগ্রহশালায় তিনি 1907 সালে গিয়ে খুঁজে পেলেন এবং একই সাথে তিনি চর্যাপদ, ডাকার্ণব, দোহাকুশ সবগুলিকেই পেয়ে গেলেন। খুঁজতে গিয়েছিলেন শুধু চর্যাপদ, খুঁজতে গিয়েছিলেন কি চর্যাপদ তো পেলেনই, চর্যাপদের সাথে তিনি আরো পেয়ে গেলেন ডাকার্ণব এবং দোহাকুশ, যেটা হরপ্রসাদের উল্লেখ ছিল না, কিন্তু তিনি চর্যাপদের সাথে সাথে এগুলো খুঁজে পেলেন। চর্যাপদ সংগ্রহের জন্য হরপ্রসাদ কত সালে প্রথম নেপাল যান? চর্যাপদ সংগ্রহের জন্য হরপ্রসাদ প্রথম কত সালে নেপাল যান? প্রথম নেপাল যান 1897 সালে। আর কতবার নেপাল গিয়েছিলেন? জি, 3 বার। চর্যাপদ সংগ্রহের উদ্দেশ্যে হরপ্রসাদ কতবার নেপাল গিয়েছিলেন? 3 বার। প্রথম 1897, তারপর 1898। আর কত সালে তিনি আবিষ্কার করতে সক্ষম হলেন বা সফল হলেন? 1907। এইবার তিনি নেপাল রাজ দরবারের সংগ্রহশালা থেকে এই 3টি পুঁথি, চর্যাপদ, ডাকার্ণব এবং দোহাকুশ, এই 3টাকে তিনি কপি করলেন, নকল করলেন, করে নিয়ে আসলেন। নিয়ে এসে গবেষণা করে, সম্পাদনা করে কি করলেন? এটা বই আকারে প্রকাশ করলেন। চর্যাপদ কত সালে প্রকাশিত হয় বলেছি? 1916 সালে। চর্যাপদ প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। সম্পাদক জি হরপ্রসাদ শাস্ত্রী, প্রকাশককে হরপ্রসাদ শাস্ত্রী, আর আবিষ্কারক তো আগেই বলেছে। জি, চর্যাপদের আবিষ্কারক, চর্যাপদের সম্পাদক, চর্যাপদের প্রকাশকের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ। এখন এই যে
আমাদের বাংলা সাহিত্যের গবেষক হরপ্রসাদ শাস্ত্রী তিনবার কষ্ট করে নেপাল গেলেন, তারপর চর্যাপদ আবিষ্কার করলেন, সম্পাদনা করলেন, তাই না, সংগ্রহ করলেন, প্রকাশ করলেন, এত কিছু করলেন। তো তাকে কি করতে হবে? উপাধি দিতে হবে না? একটা উপাধি দিতে হবে না তাকে? তার কষ্টের স্বীকৃতি দিতে হবে না? যে তার এই কষ্টের স্বীকৃতি হিসাবে, সাহিত্য কাজে গবেষণার স্বীকৃতি হিসাবে তাকে উপাধি দেওয়া হলো কি মহামহোপাধ্যায়। কি বলা হলো? মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। চর্যাপদের পুঁথি আবিষ্কার, সম্পাদনা এবং প্রকাশ করার জন্য, অর্থাৎ সাহিত্য বিকাশে বিশেষ অবদান রাখার জন্য হরপ্রসাদ শাস্ত্রীকে তাহলে মহামহোপাধ্যায় কার উপাধি? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। চর্যাপদের আবিষ্কারককে, চর্যাপদের সম্পাদককে, চর্যাপদের প্রকাশককে হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে প্রকাশ করলেন গ্রন্থটি? 1916 সালে। কি নামে? চর্যাপদ প্রথম কি নামে প্রকাশিত হয়েছিল? চর্যাপদ প্রথম কি নামে প্রকাশিত হয়েছিল? চর্যাপদ যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন গ্রন্থটার নাম দেওয়া হয়েছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান। খুব ছোট্ট সুন্দর একটা নাম, তাই না? ছোট্ট একটা সুন্দর নাম। হাজার বছরের পুরাণ, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা। তাহলে চর্যাপদ প্রথম কি নামে প্রকাশিত হয়েছিল, বা প্রকাশকালে চর্যাপদের নাম কি ছিল? প্রথম প্রকাশকালে চর্যাপদের নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা। এবং মজার বিষয়, এই গ্রন্থটাতে কিন্তু শুধু চর্যাপদই ছিল না, এই গ্রন্থটাতে শুধু চর্যাপদই ছিল না। কি ছিল? চর্যাপদ ছিল, ডাকার নদ ছিল, দোহাকোষ ছিল। প্রথম যখন প্রকাশ হলো চর্যাপদ তখন কিন্তু শুধু চর্যাপদই প্রকাশিত হয়নি, চর্যাপদের সাথে ডাকার নদ এবং দোহাকোষ, এই তিনটা পুঁথি, আসলে এগুলো তখন পুঁথির আকারে ছিল। কি আকারে ছিল? পুঁথির আকারে, হাতে লেখা পুঁথি। এই তিনটি হাতে লেখা পুঁথিকে একসাথে করে হরপ্রসাদ বইটা বের করলেন, যে বইটার নাম দিলেন চর্যাপদ। না, ওই যে তিনটা একসাথে বিধায় তিনি নাম দিলেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা। মাহফুজ আলম, দোহা মানে দোয়া বাবা, দোয়া। দোয়া তুমি দোয়া করো না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে ইহকালের সম্পদ দাও। পর দোয়া, দোয়া আমাদের যেমন দোয়া। চর্যাপদগুলি আমরা সাহিত্য হিসাবে পড়ছি শিক্ষার্থী বন্ধুরা, চর্যাপদগুলিকে আমরা সাহিত্য হিসাবে পড়ছি, কিন্তু এগুলো কি সাহিত্য? এই যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা, ওই যে কান্নপা, লুইপা, সরহ, পা, সবরপা, এরা কি সাহিত্য পড়ার জন্য লিখেছিল? সাহিত্য পড়ার জন্য না বাবা, এগুলো ছিল তাদের কাছে দোয়া। আমাদের কাছে যেমন আমাদের দোয়া, দোয়া করি আমরা, এইগুলি চর্যাপদগুলি ছিল বৌদ্ধদের দোয়া। দোয়া বৌদ্ধদের ধর্মমত, সাধন ভজনার কথা, তাদের ধর্মীয় বাণী, বুঝতে পারলেন? তাহলে দোহা মানে আসলে আমরা যেটাকে দোয়া বলছি, দোয়া, সেটা বৌদ্ধ ভাষায় কি দোহা। এখন এই যে হরপ্রসাদ শাস্ত্রী এটা বই আকারে বের করলো, তো বই আকারে যখন বের করলো তখন এই বের করার পর 1916 সালে প্রকাশিত হলো। কিন্তু বের করার সাথে সাথে এই গ্রন্থটা নিয়ে
উপমহাদেশের বিশেষ করে অন্যান্য যারা ভাষাভাষী, উপমহাদেশের যারা অন্যান্য ভাষাভাষী, ভারতবর্ষে যারা অন্য ভাষার মানুষ, তারা একটা ঝগড়া বিবাদ সৃষ্টি করলো। 1916 সালে যখন আমরা এই 3টা পুঁথিকে একসাথে করে গ্রন্থাকারে বের করলাম, প্রকাশ করলাম, তখন এই বইটা নিয়ে ভারতের অন্যান্য ভাষাভাষীদের মাঝে একটা শোরগোল সৃষ্টি হলো। হিন্দিভাষী পণ্ডিত রাহুল সাঙ্কিত্তায়ন, হিন্দি ভাষার বড় পণ্ডিত, আমাদের যেমন শহীদুল্লাহ, সুনীতি কুমার, হিন্দি ভাষার বড় পণ্ডিত রাহুল সাঙ্কিত্তায়ন, তার একটি গ্রন্থ আছে, দেখবেন, ভোলগা সে গঙ্গা, ভোলগা সে গঙ্গা, ভলগা থেকে গঙ্গা, খুব বিখ্যাত বই, বিশেষে আসে ভলগা থেকে গঙ্গা কার লেখা বা রাহুল সাঙ্কিত্তায়নের লেখা গ্রন্থ কোনটি। তো হিন্দিভাষী পণ্ডিত রাহুল সাঙ্কিত্তায়ন তিনি একটা গবেষণা প্রবন্ধ লিখলেন এবং সেখানে বললেন যে হরপ্রসাদ শাস্ত্রী এটা ভুল করেছে। ভুল করেছে কি, যে এই যে হিন্দি ভাষায় লেখা পুঁথিগুলোকে বাংলা বলে চালিয়ে নিয়েছে, এটা ঠিক করেনি। একটা জিনিস আবিষ্কার করলো, আবিষ্কার করে নিজের বলে দাবি করে ফেলে, এটা তো ঠিক না। আবিষ্কার করার পরে এটা আগে গবেষণা করা উচিত ছিল, এটা কোন ভাষার, এটা পেয়ে নিজের ভাষার বলে দাবি করেছে, ঠিক না, অন্যায়। তিনি গবেষণা করে দেখালেন, রাহুল সাঙ্কিত্তায়ন, যে এই যে চর্যাপদ বা ডাকান্ন বা দোহা, সেগুলো কোন ভাষায় লেখা? হিন্দি ভাষায়, হিন্দি ভাষায়। তিনি দেখালেন এই চর্যাপদের মধ্যে করেঙ্গে, খায়েঙ্গে, পিয়েঙ্গে, হাম, তুমহার, তুমহে, হামহে, এই সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে। তো এগুলো তো হিন্দি ভাষার শব্দ। উড়িয়া ভাষার ভাষাবিদ, ভোজপুরিয়া ভাষার ভাষাবিদ, কানাড়ি ভাষার ভাষাবিদ, আসামি ভাষার ভাষাবিদ, মৈথিলি ভাষার ভাষাবিদ, এরাও ভারতের যত বাংলা ভাষার কাছাকাছি যে সমস্ত ভাষা, সকলে তারা চর্যাপদকে নিজেদের বলে দাবি করলো। এবং চর্যাপদ 1916 সালে আমরা বাংলা বলে প্রকাশ করে একটা মহা ফ্যাসাদে, মহা বিপদে পড়ে গেলাম, মহা বিপদে। সবাই বললো যেন এটা বাংলা না, বাংলা হতে পারে না, এটা উড়িয়ারা বললো উড়িয়া, ভোজপুরিয়া বললো ভোজপুরিয়া ভাষায়, অসমিয়ারা বললো অসমিয়া ভাষায়, হিন্দিরা বললো হিন্দি ভাষায়। দীর্ঘ 10 বছর, 1-2 বছর না, দীর্ঘ 10 বছর এই ঝগড়াঝাটি বাদানুবাদ চলল। তারপরে 1926 সালে, কত সালে? 1926 সালে আমাদের প্রমাণ দিতে হলো ভাষাতাত্ত্বিক গবেষণা করে যে চর্যাপদের ভাষা বাংলা। তাহলে চর্যাপদের ভাষা যে বাংলা, তা কত সালে প্রমাণ করা হলো? 1926। আসলে 1916 সালে আমরা বাংলা বলেই প্রকাশ করেছি। হিন্দি হলে আমরা কেন প্রকাশ করতে যাব? কোন দুঃখে? উড়িয়া হলে, মগধী হলে, ভোজপুরি হলে, বুঝেন নাই? ডক্টর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভেবেই, বাংলা ভাষায় রচিত ভেবেই কিন্তু প্রকাশ করেছে 1916 সালে। কিন্তু যখন ঝগড়াঝাটি শুরু হলো, তখন এটি যে বাংলা ভাষায় লেখা, এটাকে নতুন করে আমাদের গবেষণা করে প্রুফ করতে হচ্ছে, প্রমাণ করতে হয়েছে। কে প্রমাণ করেছেন? কে? ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষা যে বাংলা, তা কি প্রমাণ করেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে প্রমাণ করা হয় চর্যাপদের ভাষা বাংলা? 1926 সালে। কোন গ্রন্থে প্রমাণ করা হয় চর্যাপদের ভাষা বাংলা? কোন গ্রন্থে? জি, সেই গ্রন্থটার নাম ODBL। বিসিএস রিটেন পরীক্ষার্থী যদি কেউ থাকেন তাহলে আসবে ODBL কি? ODBL কি? বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন ভাষাতাত্ত্বিক গ্রন্থ। বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন বা আদি ভাষাতাত্ত্বিক গ্রন্থের নাম কি? ODBL। ODBL এর পূর্ণ রূপ কি? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট of the
বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, ODBL। তাহলে ODBL এর পূর্ণরূপ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটি কার লেখা? সুনীত কুমার। কত সালে প্রকাশিত হয়? 1926 সালে। বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন বা আদি ভাষাতাত্ত্বিক গ্রন্থ, ভাষা নিয়ে গবেষণা গ্রন্থ। ভাষাতাত্ত্বিক গ্রন্থ মানে ভাষা নিয়ে গবেষণা গ্রন্থ। চর্যাপদের প্রথম আলোচনা হয়েছে কোন গ্রন্থে? আসবে পরীক্ষায়। চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনা হয় কোন গ্রন্থে? চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনা বা বাংলা ভাষার প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনা গ্রন্থের নাম ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1926 সালে প্রকাশিত হয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং এই গ্রন্থের মধ্যে যে ডক্টর সুনীতি কুমার সিনট্যাক্স, একটা মেথড, সিনট্যাক্স পদক্রম, এই পদক্রম বা সিনট্যাক্স মেথড দ্বারা প্রমাণ করলেন যে চর্যাপদের ভাষা বাংলা। চর্যাপদের ভাষা যে বাংলা এটা তিনি প্রমাণ করলেন কিভাবে? একটি সিনট্যাক্স মেথড দ্বারা বুঝাইলেন যে যদিও এই চর্যাপদের মধ্যে উড়িয়া আছে, অসমিয়া আছে, হিন্দি আছে, তামিল, তেলেগু অনেক ভাষার শব্দ আছে, কিন্তু শব্দ থাকলেও এটি ওই ভাষা না। শব্দ থাকতেই পারে, ঠিক আছে, কিন্তু ভাষাটা কি? ভাষাটা বাংলা। শব্দ দিয়েই যদি ভাষা হতো তাহলে আজকে বাংলাদেশে কি বাংলা ভাষা থাকতো? শিক্ষার্থী বন্ধুরা দেখেন কি মজার বিষয়। আজকে আপনি যে কথা বলেন, জি বাংলা ভাষায় তো, বাংলার শব্দে তো বলেন না, বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু বাংলার শব্দে না। এই যে আপনি অনলাইন ক্লাস করছেন, অনলাইন ক্লাস কোন ভাষার শব্দ? এই যে আপনি মোবাইলে ক্লাস করছেন, মাঝে মাঝে নেট প্রবলেম, ডাটা কিনতে হচ্ছে, তাই না, নেটওয়ার্কের সমস্যা। এই যে আমার হাতে কি আছে? ডাস্টার, এটার নাম কি? মার্কার, এটার নাম কি? হোয়াইট বোর্ড। আপনি কি এই একটি শব্দ বাংলা বলছেন? তাহলে বাংলাদেশে কি বাংলা ভাষা না ইংরেজি ভাষা? আমি যদি রিকশাওয়ালাকে বলি যে আমাকে রাজশাহী মহাবিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যাও, আমার বাড়ি থেকে রিকশায় উঠে বলবো রিকশাওয়ালাকে যে আমাকে রাজশাহী মহাবিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যাও, কেউ নিয়ে যাবে? রাজশাহী মহাবিদ্যালয়ের প্রধান ফটক, রাজশাহী শহরের এক বেটা রিকশাওয়ালাও রাজশাহী মহাবিদ্যালয়ের প্রধান ফটক চিনবে না। কিন্তু যদি বলে রাজশাহী কলেজ গেটে নিয়ে যাও, রাজশাহী কলেজ গেট, তাহলে না। তো তাহলে আমরা কি ইংরেজি ভাষায় কথা বলছি না বাংলা ভাষায়? ভাষাটা বাংলা। রেজাউল করিম, ইংরেজি ভাষা না, ভাষাটা বাংলা, শব্দগুলি ইংরেজি। আমি সব শব্দ যদি ইংরেজি বলি তবু আমার ভাষা ইংরেজি না, ভাষা বাংলা। এটা একটা মেথড দিয়ে বোঝানো যায়। এই মেথডটির নাম হচ্ছে সিনট্যাক্স, সিনট্যাক্স পদক্রম। কারণ ইংরেজি ভাষার গঠন, স্ট্রাকচারটা আলাদা। ইংরেজি ভাষার স্ট্রাকচারকে বলা হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, SVO, SVO। আর বাংলা ভাষার গঠন হচ্ছে SOV, সব। আমাদের দেশের সকিনা জরিনা যদি আলেয়া ভাটের মতো পোশাক পরে তাহলে কি সে আলেয়া ভাট হয়ে যাবে? আমি যদি টাই পরি, কোট পরি, তাই না, এইখানে একটু দাড়ি রাখি, এখানে একটু এরকম রাখি, ফ্রেঞ্চ কাট রাখি, তাহলে আমি কি ফ্রান্সের নাগরিক হয়ে যাব? ট্রাই, স্যুট, কোট, তাই না, ফ্রেঞ্চ কাটিং, দাড়ি, তাহলে আমি কি ফরাসি নাগরিক হব? না ভাই। আমি উপরে যে ডিজাইনই মারি না কেন, আমার স্ট্রাকচারটা হলো বাঙালি, আমি হলো ভেত বাঙাল। আমার স্ট্রাকচার, কাঠামোটা বাঙালি, এরপর আমি যা খুশি তাই করছি। বুঝতে পারলেন? তার মানে হচ্ছে যে ভাষাতে কোন ভাষার শব্দ ব্যবহার করেছি সেটি বিষয় না, বিষয় হচ্ছে আমার কাঠামোটা কি। কাঠামো, কঙ্কাল, যে ভাষার একটা কঙ্কাল আছে, প্রত্যেকটা ভাষার কঙ্কাল আলাদা, প্রত্যেকটি ভাষার কি
কঙ্কাল আলাদা, স্ট্রাকচার আলাদা, ডিজাইন আলাদা। এরপর আমরা শব্দ ব্যবহার করি বিশ্বের বিভিন্ন ভাষার, কোনো সমস্যা নেই, স্ট্রাকচারটা ঠিক থাকলে হবে। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই সিনট্যাক্স বা পদক্রম, ঠিক আছে, পদ সংস্থাপন ক্রম এর মাধ্যমে প্রমাণ করলেন যে হ্যাঁ, আমাদের এই চর্যাপদে অনেক ভাষার শব্দ ব্যবহার করেছি, কিন্তু এই ভাষার কাঠামোটা, চর্যাপদের ভাষার যে কাঠামো, সেই কাঠামোটা বাংলা। আচ্ছা, এখন এখানে যে তিনটি চর্যাপদ, ওই গ্রন্থে কিন্তু তিনটা পুঁথি ছিল, তিনটা চর্যাপদ ছিল, ডাকার্ণব ছিল, দোহাকোষ ছিল। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদকে শুধু বাংলা বলে প্রমাণ করতে পারলেন, চর্যাপদকে, বাকি দুইটা গ্রন্থকে প্রমাণ করা গেল না, বাকি দুইটা গ্রন্থকে চর্যাপদ বলে প্রমাণ করা গেল না। ভাষা গবেষণা করতে গিয়ে, ভাষার কাটাছেড়া করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে এই তিনটা পুঁথির মধ্যে চর্যাপদের পুঁথিটাই বাংলা, এটা ডক্টর সুনীতি কুমার প্রমাণ করতে পারলেন, আর বাকি দুইটা যে বাংলা, এটা প্রমাণ করা গেল না। তাহলে এটাকে হিন্দি ভাষার, নাকি উড়িয়া ভাষার, নাকি মগধী ভাষার, নাকি ভোজপুরিয়া ভাষার, নাকি অসমিয়া ভাষা, কোন ভাষার? না, ডাকার্ণব আর দোহাকোষ এই ভাষাগুলির না। কোন ভাষার? এই যে সমমনা ভাষা, বাংলা, হিন্দি, উড়িয়া, অসমিয়া, এদের যে পূর্ববর্তী, এদের যে পূর্বপুরুষ বঙ্গ কামরূপী, তার মানে এদের মধ্যে বাংলা, হিন্দি, উড়িয়া, অসমিয়া সকল ভাষারই অধিকার। বুঝতে পারলেন? তাহলে ডাকার্ণব কোন ভাষায় রচিত? বঙ্গ কামরূপী। দোহাকোষ কোন ভাষায় রচিত? বঙ্গ কামরূপী, বাংলা ভাষায় নয়। আর বাংলা ভাষায় নয় বিধায় এই দুটি গ্রন্থ নিয়ে আমাদের আলোচনা শেষ। আপনারা বেঁচে গেছেন, আল্লাহ ঈশ্বর আপনাদের বাঁচাই দিয়েছে। যদি এই দুটিও বাংলা ভাষায় রচিত হতো, তাহলে চর্যাপদ নিয়ে যেই যত এখন বক বক করবো আরো 1 ঘন্টা, ডাকার্ণব দোহাকোষ নিয়ে আরো এরকম 2 ঘন্টা বক বক করতে হতো। চর্যাপদ নিয়ে কত কথা এখন বলবো বলেন? এখন এই যে আরো 1 ঘন্টা আমি চর্যাপদ নিয়ে বক বক করবো, তাও আজকে শেষ হবে না, কারো একদিন লাগবে, সেটা ঠিক নাই। তো একই রকম সমান কথা আবার বলা লাগতো ডাকার্ণব নিয়ে, আবার বলা লাগতো দোহাকোষ নিয়ে। তো ওই দুটি ডাকার্ণব আর দোহাকোষ নিয়ে আমাদের আলোচনা শেষ। কারণ আমরা বঙ্গ কামরূপী সাহিত্য তো পড়বো না, আমরা পড়বো বাংলা সাহিত্য। ডাকার্ণব দোহাকোষ বাংলা সাহিত্য হলে সেটা নিয়েও আমাদেরকে বিস্তৃত পড়তে হতো, কিন্তু যেহেতু ওই দুটা বঙ্গ কামরূপী, কাজে আমরা শুধু জেনে নিলাম যে ডাকার্ণব কোন ভাষায় রচিত, বঙ্গ কামরূপী, দোহাকোষ কোন ভাষায় রচিত, বঙ্গ কামরূপী। ওদের কাহিনী, ওদের কিচ্ছা, ওদের খেল খতম, শেষ। শুকরিয়া আদায় করেন যে সুনীতি কুমার একটু চেষ্টা করে, অন্য কোনো গবেষক চেষ্টা করে এটাকে বাংলা বলে প্রমাণ করেনি, তাহলে আপনাদের খবর ছিল। জি, তাহলে চর্যাপদ হচ্ছে বাংলা। তাহলে প্রাচীন যুগে রচিত গ্রন্থ 3টি, প্রাচীন যুগে রচিত গ্রন্থ কি 3টি, কিন্তু বাংলা ভাষায় রচিত গ্রন্থ, বাংলা ভাষায় রচিত 1টি। কাজে আমি যে বাংলা সাহিত্যের ইতিহাস পড়াবো, বাংলা সাহিত্য কোর্স করাবো, সেখানে বঙ্গ কামরূপী ভাষার কোর্স করানোর আমার একদমই টাইম নাই। জি, তাহলে এইবার লেখেন আমাদের আলোচনা কি প্রাচীন সাহিত্যের একমাত্র নিদর্শন বাংলা ভাষায়, প্রাচীন সাহিত্যের একমাত্র নিদর্শন বাংলা ভাষায় চর্যাপদ। চর্যাপদ, চর্যা শব্দের অর্থ কি? আচরণ। চর্যা শব্দের অর্থ কি? চর্যা শব্দের অর্থ আচরণ, আচরণ। তাহলে চর্যাপদ মানে আচরণের পদ, আচরণের পদ বা আচরণীয় পদ। আচরণ মানে কি? কিসের আচরণ? ধর্মের আচরণ, ধর্মের। জি, পরিমণির আচরণ নয়। জি, কার আচরণ? ধর্মের আচরণ। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। তাহলে চর্যাপদ কাদের আচরণ, কাদের জীবন আচরণ? বৌদ্ধ ধর্মের। এই বৌদ্ধ ধর্মের আবার কি? বৌদ্ধ ধর্মের আবার কি আছে? বৌদ্ধ ধর্মের আবার কয়েকটি ভাগ আছে। প্রত্যেক ধর্মের ভিতরে আবার কি আছে? বিভিন্ন তরিকা, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি আছে। জি, আমাদেরও আছে, আপনি হয়তো অস্বীকার করতেও পারেন,
যে আমাদের শিয়া সুন্নি আছে, আমাদের হানাফি মালিকি, যদিও এগুলো মূল ধর্ম নয়, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু তবু এই ধর্মের মাঝে বিভিন্ন মাযহাব, বিভিন্ন শাখা প্রশাখা আছে। ঠিক তেমনি বৌদ্ধ ধর্মের আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। খ্রিস্টানদেরও আছে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক। বৌদ্ধদের 4টি শাখা আছে ধর্মের। কি কি? একটাকে বলা হয় মন্ত্রজানি, একটিকে বলা হয় বজ্রজানি, একটিকে বলা হয় হীনজানি, একটিকে বলা হয় সহজজানি। তাহলে চর্যাপদ, চর্যা মানে আচরণ, চর্যা মানে কি? আচরণ, পদ মানে পদ। তাহলে চর্যাপদ মানে আচরণের পদ। এই আচরণটা কাদের? একটা বিশেষ ধর্মের। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। তাহলে বৌদ্ধ ধর্মের আচরণ। চর্যাপদ কাদের জীবন আচরণ? বৌদ্ধ ধর্মের। কিন্তু বৌদ্ধদের আবার 4টি শাখা আছে, মন্ত্রজানি, বজ্রজানি, হীনজানি, সহজজানি। মন্ত্রজানি, বজ্রজানি, হীনজানি, সহজজানি। এদের মধ্যে চর্যাপদ একটি নির্দিষ্ট শাখার জীবন আচরণ। নির্দিষ্ট শাখা। কোন শাখার? সহজজানি, যাদেরকে বলা হয় সহজিয়া। এই সহজজানিদেরকে কি বলা হয়? সহজজানিদেরকে বলা হয় সহজিয়া, সহজিয়া। তাহলে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের জীবন আচরণ। চর্যাপদ মানে আচরণ, জীবন আচরণ। কাদের জীবন আচরণ? বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের, বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের জীবন আচরণ। এখন এই চর্যাপদের অপর নাম, চর্যাপদের অপর নাম চর্যা, চর্য, বিনিশ্চয়। চর্যাপদের অপর নাম চর্যাশ্চর্য, বিনিশ্চয়। চর্যাপদের অপর নাম চর্যা। গীতিকা। যাহা চর্যাপদ তাকেই কেউ কেউ বলছে চর্যা, চর্য, বিনিশ্চয়। চর্যা, চর্য। চর্যা মানে আচরণীয়, আর আচরণীয় নয়। চর্যা, চর্য। চর্যা আচরণীয়, চর্য অনাচরণীয়। তাহলে চর্যাপদে শুধু আচরণীয় কথাই নাই, কি আছে? আচরণীয় নয়। ভালো করে শুনবেন। চর্যাপদ ধর্মগ্রন্থ, বৌদ্ধ সহজাতের ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থে শুধু কি আচরণীয় তাই থাকে না। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, জীবন বিধান, জীবন আচরণ, কোরআন। মুসলমানদের জীবন বিধান, জীবন আচরণ গ্রন্থের নাম কি? কোরআন। এই কোরআনে কি শুধু আছে যে আমরা কি কি করতে পারবো তাই কি আছে? কি কি করতে পারবো তা শুধু নাই। হ্যাঁ, কি কি করতে পারবো, কি কি করা করবে একজন মুসলমান তা আছে, এবং কি কি করতে পারবে না। ভালো করে শুনবেন। ধর্মগ্রন্থের মানে হচ্ছে, জীবন আচরণের মানে হচ্ছে যে কি কি করা যাবে। সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাই না? সাধ্য থাকলে হজ করতে হবে, জাকাত দিতে হবে, তাই না? পাশাপাশি কি আছে? মিথ্যা বলা যাবে না, হ্যাঁ, তাই না? তারপরে কি? ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যের বউয়ের সাথে কেক খাওয়া যাবে না, পাশের বা বাসার ফ্ল্যাটের ভাবির দিকে খারাপ নজরে তাকানো যাবে না, আলেয়া ভাটের দিকে তো আরোই না। তো জীবন বিধান মানে হচ্ছে, জীবন বিধান মানে কি? জীবন বিধান মানে হচ্ছে যে কি করা যাবে আর কি করা যাবে না। এই জন্য চর্যা, চর্য, বিনিশ্চয় মানে বৌদ্ধ সহজিয়ারা কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। তাহলে চর্যা মানে আচরণীয়, আর চর্যা, চর্য মানে কি? চর্যা, চর্য মানে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। চর্যাশ্চর্য, চর্যাশ্চর্য বিনিশ্চয় নাম দিয়েছে কেউ কেউ, কেউ নাম দিয়েছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। কেন? আশ্চর্য আচরণ। চর্যা আচরণ, কেমন আচরণ? আশ্চর্য। চর্যাপদে যে আচরণের কথা বলা আছে, এই আচরণগুলি সাধারণ আচরণ না। কেমন আচরণ? আশ্চর্য আচরণ, আশ্চর্য।
চর্যাশ্চর্য বিনিশ্চয় বললেন, কেউ কেউ বললেন চর্যাপদের নাম কি চর্যাশ্চর্য বিনিশ্চয়। কেন? এই চর্যাটা মানে আচরণ, কেমন চর্যা, এটা কেমন আচরণ, আশ্চর্য আচরণ। মানে চর্যায় বর্ণিত যে আচরণ বা জীবন সেটা স্বাভাবিক না, কেমন জীবন, আশ্চর্য জীবন। যে চর্যাপদ যখন পড়াবো তখন বুঝতে পারবেন। আর ডক্টর শহীদুল্লাহ বললেন চর্যা আসলে গীতিকা, গান। চর্যা কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে চর্যাপদগুলি আসলে গান। পরীক্ষা প্রশ্নে চর্যাপদগুলি মূলত কি, চর্যাপদগুলি মূলত কি, তার উত্তর হচ্ছে বৌদ্ধদের মরমিয়া সাধন সঙ্গীত। চর্যাপদগুলি আসলে গান, গান সঙ্গীত। যদিও কবিতার আকারে লেখা, কিন্তু চর্যাপদগুলি কিন্তু কবিতা নয়, মনে থাকবে, কবিতার মতো করে লেখা, কিন্তু চর্যাপদগুলি মূলত কি গান, সঙ্গীত। ডক্টর শহীদুল্লাহ বললেন চর্যা গীতিকা, বললেন গান, বৌদ্ধদের সাধন সঙ্গীত। চর্যাপদগুলি মূলত কি, মূলত হচ্ছে বৌদ্ধদের সাধন সঙ্গীত। সাধন সঙ্গীত, পৃথিবীতে সঙ্গীত দুই ধরনের, একটা সাধারণ সঙ্গীত আর একটা সাধন সঙ্গীত। সঙ্গীত পৃথিবীতে দুই ধরনের, বুঝতে পারলেন? জি, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, এটা একটি গান, এর নাম সাধন সঙ্গীত। এটার নাম কি সাধন সঙ্গীত। আবার লালনের যে গান সাধন সঙ্গীত, চর্যাপদের যে গানগুলি সাধন সঙ্গীত। আবার কবে আহিবে আমার পালারে পালারে পালারে, দিমু গলাই মালারে মালারে, বুকের মধ্যে আগুন জ্বলে নেবে না রে জল ছিটালে, কবে দিমু গলায় মালারে, হে কবে কি, এটা সাধন সঙ্গীত। পৃথিবীতে সঙ্গীত স্রেফ দুই ধরনের, একটা সাধন সঙ্গীত আর একটার নাম কি সাধারণ সঙ্গীত। চর্যাপদগুলি কোন টাইপের সঙ্গীত? চর্যাপদগুলি হচ্ছে সাধন সঙ্গীত, সাধন। চর্যাপদগুলি সাধন সঙ্গীত, বৌদ্ধ সহজিয়াদের কি সাধন সঙ্গীত। তাহলে গীতিকা, গান, গীতিকা। যে তাহলে চর্যাপদের অপর নাম কি? চর্যাপদের অপর নাম কি? চর্যাপদের অপর নাম চর্যা চর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকা। আর এই চর্যাপদকে অনুবাদ করেছে একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যে অনুবাদটি কি? চর্যাপদের অনুবাদের নাম বুদ্ধিস্ট মিস্টিক সং। চর্যাপদকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করেছেন? পৃথিবী ব্যাপী এই চর্যাপদটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের কাছে চর্যাপদকে পরিচিত করার জন্য বাংলা ভাষার সাহিত্যটাকে কি করেছেন? তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন। তো চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম কি? চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে BUDDHIST, বুদ্ধিস্ট মিস্টিক সং। চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম বুদ্ধিস্ট মিস্টিক সং। বৌদ্ধদের মরমিয়া মিস্টিক রহস্যময় গূঢ় জি সাধন সঙ্গীত। বৌদ্ধদের মরমিয়া সাধন সঙ্গীত, বুদ্ধিস্ট মিস্টিক সং। চর্যাপদের ইংরেজি অনুবাদকের নাম কি? চর্যাপদের ইংরেজি অনুবাদকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডমুস। চর্যাপদের ইংরেজি অনুবাদককে ডমুস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অনুবাদ গ্রন্থটির নাম কি? চর্যাপদ কি নামে উদ্ধৃত হয়েছিল? বুদ্ধিস্ট মিস্টিক সং। আর চর্যাপদের তিব্বতী অনুবাদক, তিব্বতী জি একটু লিখে নেন। চর্যাপদের যে ভদ্রলোক তিব্বতী অনুবাদক, তার নামটা একটু লিখে নেন। তিব্বতী অনুবাদক কীর্তিচন্দ্র জি। একটু এই ইনফরমেশনটা
অনেক বইয়ে একটু ভুল করা আছে। চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদকের নাম কীর্তিচন্দ্র। কীর্তিচন্দ্র। আর এই অনুবাদটা আবিষ্কার করেছেন যিনি, সেই ভদ্রলোকের নাম ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। এটা চর্যার ইংরেজি অনুবাদক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কিন্তু চর্যার তিব্বতী, নেপালের যে ভাষা তিব্বতী ভাষা, এই তিব্বতী ভাষার অনুবাদক ছিলেন কীর্তিচন্দ্র। আর তিব্বতী অনুবাদকের আবিষ্কার যিনি করেছেন, আবিষ্কার করেন, এটা অনেক আগে অনুবাদ হয়ে এটা আবার হারিয়েছিল, পরবর্তীতে অনুবাদক আবিষ্কার করেছেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। আর চর্যার মতিউর রহমান এই ক্লাস তো নিছেন, তো নিচে তো তুমি কেন করছো? এই ছাগল মতিউর, গাধা, তোর নিয়েছি, তুই কেন করছিস? তোর জন্য কি নিচ্ছি? যে করেনি তার জন্য করছি। স্যার এই ক্লাস তো নিছেন, তো নিচে তুই করছিস কেন? বেরো যা। হ্যাঁ, যার ক্লাস হয়েছে এটা তার করার দরকার কি? যার হয়নি সে করবে, তোমার হয়ে গেছে তুমি করছো কেন ভাই? হ্যাঁ, আচ্ছা। আর এই যে চর্যাপদের জটিল কঠিন ভাষা, চর্যাপদের কি জটিল কঠিন ভাষাকে কি করেছেন, যিনি একটু সহজবোধ্য করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, টিকাকার ব্যাখ্যাকারের নাম মুনি দত্ত। চর্যার টিকাকার বা ব্যাখ্যাকারের নাম, চর্যার যে সাধন সঙ্গীত, সাধন ভজনার যে কঠিন গূঢ় রহস্যময় মিস্টিক ভাষা, সে মিস্টিক ভাব বা ভাষাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ করে যিনি দিয়েছেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে মুনি দত্ত। তাহলে চর্যার টিকাকার বা ব্যাখ্যাকারের নাম কি? মুনি দত্ত। আর চর্যাপদের মহিলা অনুবাদকের নাম হাসনা মওদুদ। জি জি, চর্যাপদের মহিলা অনুবাদক বা আধুনিক অনুবাদক, চর্যাপদের একজন মহিলা অনুবাদ করেছেন চর্যাপদকে, তার নাম হাসনা মওদুদ। মওদুদ আহমেদের মেয়ে, আপনারা জানেন যে আমাদের সাবেক মন্ত্রী মওদুদ আহমেদের মেয়ে হাসনা মওদুদ। জি, তিনি এই চর্যাপদের কি ইংরেজি অনুবাদ করেছেন। জি, আচ্ছা, তাহলে মহিলাটা বাংলা ভাষায়, বাংলা ভাষা, জি, হাসনা মওদুদ বাংলা ভাষায় অনুবাদ করেছে। বাংলা ভাষায় ঠিক না স্যার, ইংরেজি ভাষায়, সরি মাহফুজ, ইংরেজিতে হাসনা মওদুদ চর্যাপদ। ডক্টর শহীদুল্লাহ চর্যাপদের প্রথম বাংলা অনুবাদক, ইংরেজি অনুবাদ করেছে ডক্টর শহীদুল্লাহ প্রথম। আর আধুনিক যুগে হাসনা মওদুদ তিনি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। হাসনা মওদুদ ইংরেজিতে, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুবাদ করেছেন, জি, বুঝতে পারলেন। আর পরবর্তীতে হাসনা মওদুদ তিনি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন, আধুনিক করে আর কি অনুবাদ করেছেন। চর্যাপদের আধুনিক অনুবাদক বলা হয়, কিংবা মহিলা অনুবাদক হাসনা মওদুদ। এখন এই যে চর্যাপদ আমরা বলছি, চর্যাপদ, এই চর্যাপদে কতটি পদ? চর্যাপদে পদ কতটি? পদ, চর্যাপদে পদ সংখ্যা কতটি? চর্যাপদের পদ সংখ্যা 50টি, মতান্তরে 51টি। চর্যাপদের পদ সংখ্যা কয়টি? 50টি, মতান্তর 51টি। মতান্তর মানে যদি 50 থেকে 50 দিবেন, 50 না থাকলে 51টা দিবেন। আসল উত্তর 50টি। এই 50টি পদের মধ্যে কয়েকটি পদ আবিষ্কার করা হয়নি। তা আবিষ্কার করা যে হয়নি, তাহলে জানলাম কেমনে 50টি পদ আছে? পদগুলো সিরিয়ালি ছিল, বুঝতে পারলেন? পদগুলোর কি সিরিয়াল বা ক্রম ছিল। ফলে মাঝখান থেকে 3.5টি পদ, ওই যে জীর্ণ পুঁথি, ওই যে পুঁথি অনেক দিন ধরে, অনেক বছর ধরে, শত শত বছর ধরে যেহেতু ওটি সংরক্ষিত ছিল, অতি যত্নে যদিও সংরক্ষিত ছিল, তবুও মাঝখান থেকে কিছু পদ কি
হারিয়ে গেছে। তাহলে চর্যাপদের কতটি পদ হারিয়ে গিয়েছে? 3.5টি পদ, 3.5টি। তাহলে চর্যাপদের অপ্রাপ্ত পদ, অপ্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 3.5টি। চর্যাপদের প্রাপ্ত পদ কয়টি? 46টি। চর্যাপদের মোট পদ 50টি, প্রাপ্ত পদ 46.5টি, অপ্রাপ্ত পদ 3.5টি। কোন কোন পদ পাওয়া যায়নি? 24, 25, 48 এবং 23-এর শেষাংশ। চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি? 24, 25, 48 সংখ্যক পদ এবং 23 পদের শেষাংশ। তাহলে পাওয়া গেছে কোনগুলা? যে 1 থেকে 50 পর্যন্ত বাকিগুলা। চর্যার কোন পদ অর্ধেক আবিষ্কৃত হয়েছে? চর্যার কোন পদ অর্ধেক আবিষ্কৃত হয়েছে? 23। চর্যার কোন পদ অর্ধেক হারিয়ে গেছে বা অনাবিষ্কৃত? 23। তাহলে 23 নম্বর চর্যার প্রথম অর্ধেক আবিষ্কৃত হয়েছে, আর শেষাংশ কি? অনাবিষ্কৃত বা হারিয়ে গেছে। আর একেবারে সম্পূর্ণ হারিয়ে গেছে 24, 25 এবং 48। এখন কতজন, এখন এই যে যারা পদ যারা লিখেছে, চর্যার যারা কি পদ, চর্যায় যারা পদ লিখেছে এদেরকে বলা হয় পদকর্তা। চর্যার এই কবিতাংশ বা গানকে আমরা বলছি পদ, আর এই পদগুলি যারা লিখেছে রচয়িতা, এদের নাম কি? পদকর্তা। পদকর্তা সংক্ষেপে বলা হয় পা। আসলে পদকর্তা সংক্ষেপে কি? পা। তাহলে চর্যার পা কয়টি? চর্যার পা, জি, চর্যার মোট পা 24টি, তবে ডক্টর শহীদুল্লাহর মতে 23টি। চর্যার মোট পদকর্তা বাবা 24 জন, কিন্তু কি 23 জনের মানে লেখা আছে, একজনের লেখা নাই। ঠিক আছে, জি। এই পা গুলির নাম মনে রাখতে হবে পই পই করে। চর্যার এই যে সকল পা, যতটা পা আছে, এই 23 বা 24 পা, সব পা মাথায় করে রাখতে হবে। জি, পই পই করে মাথায় রাখতে হবে। একজনের নামও যদি না মাথায় রাখেন তাহলে সমস্যা। কেন সমস্যা? এই জন্য সমস্যা যে পরীক্ষায় প্রশ্ন হবে নিচের কে চর্যাপদের রচয়িতা নন, কে চর্যাপদ লেখেননি। কেমনে উত্তর দিবেন? নিচের কে চর্যাপদের রচয়িতা নন, কে চর্যাপদ লেখেননি, কে চর্যাপদ রচনা করেননি, কেমনে উত্তর দিবেন? একজন দুইজনও যদি মাথা থেকে হারিয়ে যায় তাহলে কে লেখেননি আর কে লিখেছেন? চর্যার নিজের নাম ভুলে যাইতে হবে, বাপের নাম ভুলে যাইতে হবে, শ্বশুর শাশুড়ির নাম ভুলে যাইতে হবে, খালাতো বোন, মামাতো বোন, জি, পরিমণি, আলেয়া ভাট, জি, সব ভুলে যাইতে হবে। শুধু পায়ের নাম মনে রাখতে হবে। কান্ন পা, লুই পা, কুকুরি পা, চাটিল পা, ভুসুকু পা, বিরুয়া পা, গুন্ডুরি পা, তারিক পা, ভাদে পা, তারক পা, কঙ্কন পা, সরহ পা, সবর পা, বিনা পা, ঢেনঢন পা, চাটিল পা। বুঝতে পারলেন? কান্ন কামলি লুই কুকুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডরি, দারিক ভাদে তারক কঙ্কন, সর সবর বিনা ঢেনঢন। মন্ত্রের মতো করে মুখস্থ করতে হবে। কান্ন কামলি লুই কুকুরি, চাটিল ভুসুক বিরুয়া গুন্ডরি, দারিক ভাদে তারক কঙ্কন, সর সবর বিনা ঢেনঢন। বুঝা গেছে? যে একটা ছড়া, যে একটা লিখে নেন, জি জি, ছড়া লিখে নেন, ছড়া পড়বেন। জি, কেমনে ছড়া পড়বেন? এই যে এমনি, হ্যাঁ, জি, ছড়া দেখেন। কান্ন কামলি লুই কুকুরি, কান্ন কামলি
লুই কুকুরি, জি, সাটিল, ভুসুকু, বিরুয়া গুন্ডুরি, কান্ন কামলি লুই কুকুরি, কান্ন কামলি লুই কুকুরি, চাটিল ভুসুকু বিরুয়া গুন্ডুরি। দারিক ভাদে, দারিক ভাদে, তারক কঙ্কন, দারিক ভাদে তারক কঙ্কন, সরহ সবর বিনা ঢেন্ঢন। মোহিতা ডম্বি ধাম তন্ত্রী, জয়ানন্দী অজদেব লাড়িডম্বি শান্তি। জি, কান্ন কামলি লুই কুকুরি, কান্ন কামলি লুই কুকুরি, চাটিল ভুসুক বিরুয়া গুন্ডুরি, দারিক ভাদে তারক কঙ্কন, সর সবর বিনা ঢেন্ঢন। দারিক ভাদে তারক কঙ্কন, সর সবর বিনা ঢেন্ঢন। মোহিতা ডম্বি ধামতন্ত্রী, জয়ানন্দী অজদেব লাড়িডম্বি শান্তি। সুন্দর ছড়া না? কঠিন ছড়া? ঠিক আছে, কঠিন যদি ছড়া হয় তাহলে সহজ করে দিচ্ছি। জি, ব্যাপার না, মেহু না। যদি এইভাবে মনে থাকে তাহলে মনে থাকলো, যদি কঠিন মনে হয়, কবিতায় কঠিন মনে হয়, হ্যাঁ ইয়াসমিন, তোমার মতো নাম খুঁজে পাইলে তোরা তাই রাখতো, বলো। এদের বাবা মা এদের নাম আর খুঁজে পায়নি। আচ্ছা, মাথা ঘুরছে শারমিন? এবার তাহলে গল্পে গল্পে শোনেন। কঙ্কন পরা কুকুরি আপার, এবার মজা পাবেন। কঙ্কন পরা কুকুরি আপার, বিনার সুরে। একজন মহিলা কবি আছে জানেন তো, কুকুরি আপা। এই কুকুরি আপা একজন মহিলা কবি। কুকুরি আপার কঙ্কন পরা কুকুরি আপার বিনার সুরে কি করলো? লুই, কান্ন, কামলি, সরহ, সবর, দারিক ভাদে, ভুসুকু সবাই শান্তি পেল। দেখা যায় না? আচ্ছা, আমি বলছি শোনেন, তাই তো। কঙ্কন পরা লিখে নেন, এই শব্দটা ঢেকে যায়, মনে থাকে না। কঙ্কন পরা কুকুরি আপার, এই কুকুরি আপা ধরে নেন পরিয়াপা। এই কুকুরি আপা ভেবে নেন কি পরিয়াপা। জি, তাহলে দেখেন কেমন মজা। হ্যাঁ, কঙ্কন পরা কুকুরি আপার বিনার সুরে কি লুই, কান্ন, কামলি, সরহ, সবর, দারিক, ভাদে, ভুসুকু সবাই শান্তি পেল। এই কুকুরি আপার বিনার সুরে, কঙ্কন পরা কুকুরি আপার বিনার সুরে কান্ন, লুই, কান্ন, কামলি, সরহ, সবর, দারিক, ভাদে, ভুসুকু সবাই কি শান্তি পেল। সবাই শান্তি পেল, কিন্তু বিরুয়া গুন্ডুরি, বিরুয়া গুন্ডুরি, অজদেব, অজয় দেবগান, বিরুয়া গুন্ডা মানে বিরূপ গুন্ডা, খারাপ গুন্ডা অজয় দেবগান কি করলো? ডম্বি ও
লাড়ি ডম্বি দুই ভাইকে সাথে নিয়ে ঢেন ঢন করে তন্ত্রী বাজিয়ে ঢেন ঢন করে তন্ত্রী বাজিয়ে মহিধামে জয়ানন্দী করতে করতে তাড়ক করে শাদি করে। জি হ্যাঁ, গল্পের মতো করেও মনে রাখতে পারবেন। কঙ্কন পরা কুক্কুরি আপার বিনার সুরে লুই কান্ন কামলি সরহ সবর দারিক ভাদে ভুসুকু। সবাই শান্তি পেল, কিন্তু বিরুয়া গুন্ডরে অজদেব, বিরুয়া গুন্ডা অজদেব ডম্বি ও লাড়ি ডম্বি দুই ভাইকে সাথে নিয়ে ঢেন ঢন করে তন্ত্রী বাজিয়ে, ঢেন ঢন ঢং ঢং করতে করতে কি তন্ত্রী বাদ্যযন্ত্র বাজিয়ে মহিধামে জয়ানন্দ করতে করতে, মহিধাম পৃথিবীতে আনন্দ করতে করতে তাড়ক করে শাদি করে নিল। ওই বেটারা কুক্কুরি আপার শুধু বিনার সুরে মুগ্ধই হলো। ওই বেটারা কি কুক্কুরি আপার বিনার সুরে শুধু মুগ্ধই হয়ে থাকলো। আরে মাস্তান গুন্ডা অজদেব অজয় দেবগন কি করলো? ডম্বি আর লাড়ি ডম্বি তার দুই বডিগার্ড দুই ভাইকে সাথে নিয়ে ঢন ঢন করে তন্ত্রী বাজায়, বাদ্যযন্ত্র বাজায় আনন্দ করতে করতে কি তাড়ক করে মানে তড়াক করে তাড়াতাড়ি করে শাদি করে নিল, তাড়াতাড়ি করে শাদি করে ফেলল। যদি কবিতা ভালো লাগে কবিতার আকারে মনে রাখবেন জি, অথবা গল্পের আকারে মনে রাখবেন। সকল পদকর্তার নামটা এখানে আছে জি। তো এই আমাদের জি, তাহলে এখানে খুব সহজেই দেখেন এই যে কঙ্কন কুকুরি, তারপরে হচ্ছে বিনা, তারপরে লুই কান্ন কামলি সরহ সবর দারিক ভাদে ভুসুকু শান্তি বিরুয়া গুন্ডরি অজদেব ডম্বি লাড়ি ডম্বি ঢেনঢন তন্ত্রী মহি জয়ানন্দী তারক জি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 কঙ্কন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই যে 21 22 23 জি 23 জন তারক, 23 জনকেই ধরা হয় জি। 23 জন, শহীদুল্লাহর মতে 23 জন, আর কারো কারো মতে 24 জন জি। তো এই যে আমাদের এই কবিদের নাম মনে রাখতে, সন্ধে মনে রাখলে খুব ভাব মারা যাবে স্যার। হ্যাঁ, তাহলে যে সন্ধে মনে রাখবেন কান্ন কামলি লুই কুকুরি চাটুল ভুসুক বিরুয়া গুন্ডুরি দারিক ভাদে তাড়ক কঙ্কন সর সবর বিনা ঢেনঢন, না মন্ত্র পড়াবেন কান্ন কামলি লুই কুকুরি চাটিল ভুসুক বিরুয়া গুন্ডরি দারিক ভাদে তাড়ক কঙ্কন সর সবর বিনা ঢেনঢন জি। তাহলে এখন এদের মাঝে
কয়েকজনকে পড়তে হবে একটু আলাদা করে, এদের মাঝে কয়েকজনকে একটু আলাদা করে। আচ্ছা, এই 23 জন বা 24 জন পদকর্তার মধ্যে একজন আছে আপা। এই এতগুলি পায়ের ভিড়ে একটা আপা, জি, সে আপার নাম কুক্কুরি আপা। যে আপার কঙ্কন পরা, সে আপার বিনার সুরে সবাই শান্তি পেল, সে আপার নাম কি? কুক্কুরি আপা। চর্যাপদের মহিলা পদকর্তার নাম কি? চর্যাপদের মহিলা পদকর্তা সবাই পা, সবাই কি? পা। আর একজন কি? আফা। সে আফার নাম হচ্ছে কুক্কুরি আফা। মৌসুমী ছড়াটার মধ্যে 24 জন আছে, তাহলে একজনকে বাদ গেছে, তুমি দেখে নিও। গল্পের মধ্যে 23 জন আছে, ছড়াটাই 24 জন আছে। তো দুইটা মিলালে বুঝতে পারবা যে গল্পে কে বাদ গেছে। ছড়াটার মধ্যে 24 জন আছে। তাহলে কুক্কুরি আপা, এই কুক্কুরি আপা আর আদি পদকর্তাকে, আদি চর্যার আদি বা প্রথম পদকর্তার নাম কি? লুই পা। লুই চর্যার এই যে 24 জন পদকর্তা কিংবা 50টা পদ, এদের মধ্যে সবচেয়ে আদি পদকর্তা, প্রথম পদকর্তার নাম কি? লুই পা। চর্যার 1 নং পদ, এক নং পদের রচয়িতাকে লুই পা। আর চর্যার সবচেয়ে শেষ পদ, শেষ 50 নং পদের রচয়িতাকে সবর পা। সবর, এই সবর পাকে বলা হয় চর্যার কি? প্রাচীন বা প্রবীণ পদকর্তা। জি, চর্যার 1 নং পদের রচয়িতা, চর্যার 1 নং পদের রচয়িতা আদি পদকর্তা। আদি পদকর্তা, প্রথম পদকর্তা হচ্ছে লুই পা, লুই। আর চর্যার সবচেয়ে প্রবীণ বা প্রাচীন বা বয়স্ক, বয়সের দিক থেকে যিনি সবচেয়ে বেশি বয়স্ক কবি, তার নাম হচ্ছে সবর পা। তাহলে 1 নম্বর পদ লিখেছে লুই পা, আদি পদকর্তা। আর শেষতম 50 নং পদের রচয়িতা হচ্ছে সবর পা, যিনি হচ্ছেন বয়স্ক বা প্রাচীন। আরে খান ইয়াসমিন গাধা, ওইটা তো আমরা ইয়েতে দিয়েছি। আমি যে ছড়াটা দিয়েছি ওর মধ্যে 24 জন আছে। দেখ, 24 জন যদি পড়তে চাস তাহলে ছড়াটা পড়নারে ভাই, সমস্যা কি? আর গল্পে 23 জন কেন? যে শহীদুল্লাহর মতে 23 জন, ডক্টর শহীদুল্লাহর মতে 23 জন। আচ্ছা, আর সবচেয়ে চর্যার এতজন কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ লিখেছেন কে? সবচেয়ে বেশি পদ লিখেছেন কান্নপা। সবচেয়ে বেশি পদ, সবচেয়ে বেশি পদ লিখেছেন কে? কান্নপা। রচিত পদ সংখ্যা কয়টি? 13টি। কান্নপা রচিত পদ সংখ্যা। ফারুক আদি মানে যে প্রথমে লিখেছে, ফারুক আদি, আদি মানে যার কবিতা আগে, যে আগে লিখেছে সে হচ্ছে আদি। আর প্রাচীন মানে যে বয়স্ক, বয়সের দিক থেকে ফারুক। তোমাদের এই ব্যাচের মধ্যে সবচেয়ে প্রথম যে ভর্তি হয়েছে সে হলো আমার আদি ছাত্র। সাহিত্য ব্যাচে যে প্রথম ভর্তি হয়েছে সে হলো এই ব্যাচের আদি ছাত্র, আদি। কিন্তু এই ব্যাচে আমার 200 জন ছাত্র, তার মধ্যে সবচেয়ে বয়স্ক ছাত্র সে হলো প্রবীণ বা প্রাচীন। তাহলে আদি মানে যে প্রথম কোনো কাজ করেছে, প্রথম কাজ করেছে বা কবিতা লিখেছে। পদকর্তাদের মধ্যে সবচেয়ে প্রথম যে পদ লেখা শুরু করেছে সে হচ্ছে আদি পদকর্তা লুই পা। আর চর্যাপদের এই সকল কবিদের মধ্যে সবচেয়ে বয়সের দিক থেকে যিনি কি সিনিয়র, তিনি হচ্ছেন প্রবীণ বা প্রাচীন। ঠিক আছে? তাহলে কান্নপা রচিত পদ সংখ্যা কয়টি? 13টি। এখন ডক্টর হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলিতে দেওয়া আছে 12টি। তাহলে বিপদ না? না, বিপদ না। কারণ ওখানে বলা আছে কান্নপার মোট 12টি পদ পাওয়া গেছে। কান্নপার 12টি পদ পাওয়া গেছে। তাহলে এইখানে ঝামেলা কি? কান্নপার মোট পদ 13টি,
কান্নপা রচিত পদ 13টি, কিন্তু 13টি পদ রচিত হলেও ওই যে হারিয়ে যাওয়া যে 3.5টি, তার মধ্যে একটি কান্নপার পদ আছে, বুঝেছেন? জি। তাহলে কান্নপার মোট পদ সংখ্যা কয়টি? 13টি, সেটাও ঠিক। আবার কান্নপার কতটি পদ পাওয়া গেছে? 12টি, সেটা কি ভুল? না রে ভাই, সেটাও ঠিক। মানে এটা তুমি বোঝো না, তুমি মগা বোঝো না, তো এটা কি করবে? এটা লেখকের দোষ কি? তাহলে কান্নপা রচিত পদ কয়টি, মোট কয়টি পদ লিখেছে? উত্তর 13টি। আর কান্নপার কতটি পদ পাওয়া গেছে বা কান্নপার প্রাপ্ত পদ কয়টি? 12টি। কারণ কান্নপার একটি পদ কি ওই যে হারিয়ে যে গেছে তার মধ্যে আছে। 24 নম্বর পদ, কান্নপার কোন পদ পাওয়া যায়নি? তাহলে কান্নপার 24 নম্বর পদটা পাওয়া যায়নি। 24 নম্বর পদটা কি পাওয়া যায়নি, মানে একটি পদ পাওয়া যায়নি। আর এই কান্নপাকে বলা হয় চর্যার সর্বশ্রেষ্ঠ পদকর্তা। কান্নপা শুধু সবচেয়ে বেশি পদ লিখেছেন এটি তার বিশেষত্ব নয়, চর্যার সর্বাধিক পদের রচয়িতা কান্নপা। এমনকি মানের দিক থেকে চর্যার সর্বশ্রেষ্ঠ পদকর্তা, চর্যার সর্বশ্রেষ্ঠ পদকর্তাকে কান্নপা। মনে থাকবে? জি। আর চর্যার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতার নাম কি? ভূসুকুপা। রচিত পদ সংখ্যা 8টি। চর্যার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতার নাম ভূসুকুপা। ভূসুকুপা রচিত পদ সংখ্যা 8টি। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা। কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন? চর্যায় কোন কবি বা চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন? এই ভূসুকুপা। এটা পারবেন সবাই, কিন্তু এবার যদি প্রশ্ন করি কত নম্বর চর্যায় ভূসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন? ভূসুকুপা কোন কবি চর্যাপদে নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন? উত্তর ভূসুকুপা। কত নম্বর চর্যায়? বই দেওয়া নাই? জি, 49 নম্বর। 49 নম্বর। 49 না তামিমুজ্জামান, 23 না ভাই, 49। 49 নম্বর চর্যায় ভূসুকুপা কি করেছেন? বলেছেন, আজি ভূসুকু বঙ্গালী ভৈলি নিয় ঘরণী চণ্ডালে লেলি। আজি ভূসুকু বঙ্গালী ভৈলি নিয় ঘরণী চণ্ডালে লেলি। 49 নম্বর চর্যায় বলছে, আজি ভূসুকু বঙ্গালী ভৈলি। বঙ্গালী, আজি ভূসুকু বঙ্গালী ভৈলি নিয় ঘরিণী চণ্ডালে লেলি। আজি ভূসুকু বঙ্গালী ভৈলি নিয় ঘরিণী চণ্ডালে লেলি। আজ ভূসুকু বাঙালি ভৈলি মানে হইলি, হইল। আজ ভূসুকু কি বঙ্গালী হইল। আজি ভূসুকু বঙ্গালী ভৈলি, ভৈলি মানে হইলি হলো। আজ ভূসুকু বাঙালি হলো। এখন আজ ভূসুকু বাঙালি হলো মানে ভূসুকু আগে বাঙালি ছিল না। মনে রাখবেন, ভূসুকু কিন্তু আগে বাঙালি ছিল না। ভূসুকু ছিল কি রাউতু, রাউতু বংশীয়। ভূসুকুপা, এই ভূসুকুপার নাম ভূসুকুপা নয়, মনে থাকবে। ভূসুকু হলো ছদ্মনাম। রবীন্দ্রনাথের যেমন ছদ্মনাম ছিল ভানু সিংহ, জি ভানু সিংহ, বুঝতে পারলেন। শরৎচন্দ্রের যেমন ছদ্মনাম ছিল অনিলা দেবী। তো যাকে আমরা ভূসুকু বলছি এই ভদ্রলোকের নাম আসলে ভূসুকু নয়। তাহলে বিসিএস পরীক্ষার প্রশ্ন হবে ভূসুকুপার প্রকৃত নাম কি? ভূসুকুপার প্রকৃত নাম ছিল শান্তি। শান্তি।
শান্তিদেব। ভুসুকুপার প্রকৃত নাম ছিল শান্তিদেব। এই ভুসুকুপা তথা শান্তিদেব ছিলেন উচ্চ রাউতু বংশীয়। রাউতু, রাউতু মিন্স রাজপুত্র। উচ্চ বংশীয় রাজপুত্র তথা উচ্চ সৎ বংশজাত উচ্চ বংশ রাজপুত্র তথা রাউতু বংশীয় শান্তিদেব। এই রাজবংশীয় বা উচ্চ বংশ শান্তিদেব ছিলেন কি ভোজন রসিক। ভোজন রসিক, যে খেতেন সারাদিন, ভুক্তি করতেন। ভুক্তি মানে সারাদিন খেতে পছন্দ করতেন। আর কি করতেন? সারাদিন ঘুমাতেন। খেতেন আর ঘুমাতেন। সুপ্তি করতেন। সুপ্তি, সুপ্তি মানে ঘুম। সারাদিন খেতেন মানে ভুক্তি, সংস্কৃত ভুক্তি মানে খাওয়া ভোজন, আর সুপ্তি মানে ঘুম। আর সারাদিন কুটিরে থাকতেন। জি, সারাদিন খায় আর ঘুমায়, তো বাইরে যাবে কেমনে? তো সারাদিন ভুক্তি করে মানে খায়, সুপ্তি মানে ঘুমায়, আর কুটিরেই থাকে। এই জন্য মানুষ ব্যঙ্গ করে, ব্যঙ্গ করে ওনাকে ডাকতো ভূ সু কু। বন্ধুরা আপনাকে ডাকে না ওই মোটু, ওই মোটু, ওই লম্বু, ডাকে না এইভাবে? ওই আমি আপনাকে ডাকি না ওই মগা, ডাকি ওই মগা। আসলে আপনার নাম কি মগা? না, মজা করে ডাকি, ব্যঙ্গ করে, যে মগা, ওই মগা জগা, ওই মোটু, ওই বন্ধু রাখছে, ওই ঠসি, ওই চশমা, ওই লম্বু। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে শান্তিদেব ছিলেন ভোজন রসিক। সারাদিন ভুক্তি করতেন, সারাদিন সুক্তি করতেন, ঘুমাতেন, এবং যেহেতু খাইতেন আর ভোজন করতেন তো কুটিরেই থাকতেন। ফলে ভুক্তির ভূ, সুক্তির সু আর কুটিরের কু, এই তিনটা একসাথে কি, এইটা একসাথে করে এটাকে বলা হয় যে ভূ সু কু। এটা ছদ্মনাম কি? ভুসুকু। তাহলে ভুসুকুবার প্রকৃত নাম শান্তিদেব, রাউতু রাজবংশীয়। তার মানে যেটার জন্য আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি মানে হচ্ছে আজ থেকে ভুসুকু বঙ্গালী হলো। আজ থেকে ভুসুকু বঙ্গালী হলো মানে ভুসুকু আসলে বাঙালি ছিল না। মনে থাকবে, ভুসুকু বা বাঙালি ছিল না, বাঙালি হলো। আর বাঙালি ছিল কে? বাঙালি কবি ছিলেন ওই যে সবর পা। জি, সবর পা বাঙালি ছিলেন। প্রকৃত বাঙালি ছিলেন কে? সবর পা, চর্যার প্রকৃত বাঙালি কবি। এর সাথে আরেকজন কয়েকজন কবিকে বাঙালি বলে মনে করা হয়। চর্যার প্রকৃত বাঙালি কবি ছিলেন সবর পা। আর ভুসুকু বা বাঙালি কবি ছিলেন না, তিনি বাঙালি হয়েছিলেন বা নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন। বুঝতে পেরেছেন? জি। তাহলে আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, নিয় ঘরিণী চণ্ডালী লেলি। নিয় মানে নিজ, ঘরিণী মানে ঘরণী বা পরিবার, চণ্ডাল মানে চণ্ডাল নিম্নজাত, লেলি মানে নীল। ভুসুকুবা যখন বাঙাল হলো, আর বাঙালি হলো মানে তার পরিবারকে নিচু জাতে নামালো। তো এই ব্যাখ্যাটি সামনের ক্লাসে করব, মনে রাখবেন, কারণ এগুলি আমাদের লাগবে, রিটেনে লাগবে। ব্যাখ্যা করো, আলোচনা করো, এবং পিলিতে একটা লাইন তুলেতে বলবে আধুনিক রূপ নিচের কোনটি। ভুসুকুব আজ থেকে বাঙালি হলো, আর বাঙালি হলো মানে কি, তার স্ত্রীকে, ঘরণীকে বা পরিবারকে নিচু জাতে নামালো, নিচু জাতে। বুঝতে পারলেন? বাঙালি বড় জাত না। আগের যুগের বাঙালি কেমন ছিল? ছোট জাত। বাঙালি মানেই ডোম, চাড়াল, মুচি, মেথর। জি, বাঙালি কিন্তু উচ্চ শ্রেণীর জাত না, বাঙালি মূলত নিচু শ্রেণীর। নিষাদ, বেদ। জি, তাহলে বাঙালি মূলত নিচু শ্রেণীর যে জাত, নিম্ন শ্রেণীর জাত হচ্ছে বাঙালি, ও ডোম চাড়ালদের জাত। এই জন্যই তো এই যে আমাদের আধুনিক কবি মাইকেল মধুসূদন ডাট, যিনি বাঙালি কবি হতে চাননি। এই বেটা মাইকেল মধুসূদন ডাট কেন বাঙালি কবি হতে চাননি? এই জন্য বাঙালি কবি হতে চাননি যে বাঙালি ছোট লোক জাত, নিচু জাত, মেসুনির জাত, মুসি মেথরের জাত, এই জাতের কবি হয়ে বিখ্যাত হওয়া যাবে না। এই জন্য তিনি হতে চেয়েছিলেন কি শেক্সপিয়ার। আই উড বি শেক্সপিয়ার, শেক্সপিয়ার হবেন। তো হাজার বছর ধরে, হাজার বছর নৃতাত্ত্বিক ইতিহাসে
বাঙালি হচ্ছে নিচু শ্রেণীর ছোট লোকদের ডোম চড়াল মুসি ম্যাথরের জাত। তো ভুসুকু বাবু দুঃখ করে বললেন যে আজই ভুসুকু বঙ্গালী ভইলি, মানে আজ থেকে ভুসুকু বাঙালি হলো। আর বাঙালি হলো মানে কি, তার যে ঘরণী মানে স্ত্রী বা পরিবারকে চন্ডালে নিল বা চন্ডালে নামালো, তথা নিচু জাতে নামালো। নিজে যেহেতু নিচু জাত হলো, বাঙালি হলো, আর নিজে বাঙালি হলে বউকে কি উচ্চ জাতে রাখা গেল? আমি বাংলার টিচার হয়েছি, তা আমার বউ কি এসপির বউ না ডিসির বউ? আমি যদি ডিসি হতাম তাহলে আমার বউ ডিসির বউ হতো, আমি যদি ডিআইজি হতাম তাহলে আমার বউ ডিআইজির বউ হতো, বুঝেন নাই? আর আমি যদি বাংলার মাস্টার হয়েছি তাহলে আমার বউ কি মাস্টারের বউ। তাহলে আজই ভুসুকু বঙ্গালী ভইলি, ভুসুকু আজ থেকে বাঙালি হলো। আর বাঙালি হলো মানে তার পরিবার বা ঘরণী বা স্ত্রীকেও কি করলো? চন্ডাল জাতে নামালো বা চন্ডাল জাতে নামিয়ে নিল। তো চর্যাপদের আলোচনা কিন্তু শেষ না, যে দুটো ক্লাস দেখবেন। আমাদের লেকচার প্ল্যান আপনাদের কাছে আছে তো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? যে আমরা কিন্তু চর্যাপদের দুটো ক্লাস আলোচনা করব। আমি আজকে অর্ধেকটা আলোচনা করেছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি অর্ধেকটা আলোচনা করব। আগামী দিন পরীক্ষা দিবেন। আজকে বৃহস্পতিবার, কালকেই ক্লাস আছে না? জি, কালকেই ক্লাস আছে। তো কালকেই যে ক্লাস, তো একটু ঘোষণা দিয়ে রাখে, আগামীকাল ক্লাসটা নিব হচ্ছে 8টা থেকে। একটু কষ্ট করে শুক্রবার করে ক্লাসটা একটু 8টায় হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিশেষ ঘোষণা, শুক্রবারে আমাদের ক্লাস তো আছেই, নিব প্রতি শুক্রবার আমাদের রবি মঙ্গল বৃহস্পতি শুক্র 4 দিন ক্লাস। রবি মঙ্গল বৃহস্পতিবার শুক্র, এর মধ্যে রবি মঙ্গল বৃহস্পতিবার 7:30টায়, কিন্তু শুক্রবার ক্লাসটা একটু 8টায়। জি, শুক্রবার ক্লাস কি 8টায়, মনে থাকবে? তাহলে আগামীকাল 8টায় ক্লাস, সেটা তো আছেই। 8টাতে 9:30 পর্যন্ত ক্লাস নিব, কিন্তু 9:30টায় গিয়ে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? এই যে আজকে পর্যন্ত যা পড়ালাম, এবং সেটি সিক্রেট গ্রুপে। জি, পরীক্ষাটা ওপেন না, পরীক্ষাটা কি সিক্রেট গ্রুপ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আগামীকাল শুক্রবার আমাদের এই সিক্রেট গ্রুপের ক্লাসটি হবে কখন? রাত 8টায় আমাদের নির্দিষ্ট গ্রুপে। 8টা থেকে আমি 9:30 পর্যন্ত ক্লাস নিব। চর্যাপদের বাকি অংশটা আলোচনা করব, চর্যাপদের পদগুলি বলবো, তারপর এখানে কিছু প্রবাদ প্রবচন আছে, তাই না? আরও কবি সম্পর্কে বলবো, আরও অনেক কিছু কথা আছে, সেগুলো আগামী ক্লাসে চর্যাপদের বাকি অংশের আলোচনা আগামী ক্লাসে করব আগামীকাল। এবং সেটি আগামীকাল আবার ক্লাসের পরে পরীক্ষা হবে। কিসের উপর? আজকে পর্যন্ত যেই 3টা ক্লাস হলো আমাদের, ঠিক আছে? আর ব্যাকরণ ক্লাস ভাই কয়টায় আছে? ফয়সাল সাদ্দাম, ব্যাকরণ ক্লাস কয়টায়? 9:30টায়। তো সমস্যা কি? এই গাধারা, ব্যাকরণ ক্লাস তো 9:30টায়, তো প্রবলেম কি? হ্যাঁ, ব্যাকরণ ক্লাস 9:30টায়। সাহিত্যের শুক্রবারে 2টি ক্লাসই হবে, তার মানে সাহিত্যের ক্লাসটা 8টা থেকে 9:30। তারপর 9:30টায় বের হয়ে আমি তোমাদের পরীক্ষার লিঙ্ক দিব, দিয়ে আমি ব্যাকরণের গ্রুপে ঢুকবো, ঠিক আছে? সাজিদ, তুমি ঠিক বলেছো, ডিসি তৈরির কারিগর, সেটিও ঠিক। তো সেটি তো আর বলে না, মানুষ বলে মাস্টারের বউ। কি বলে? মাস্টারের বউ। আর ডিসির বউকে বলে ডিসি স্যারের বউ, বুঝেন নাই? ডিআইজির বউকে বলে ডিআইজি স্যারের বউ। জি, আমি যখন বাংলার মাস্টার হয়েছি, মানে আমি ছোট জাতে নেমেছি, আমার স্ত্রী পরিবারও ছোট জাতে নেমেছি। গুড। তাহলে আগামীকাল ব্যাকরণের কোর্স টাইম 9:30টায়, যা টাইম আছে তাই। ব্যাকরণের কোর্স নির্দিষ্ট সময় 9:30টায়, সেটি তো আছেই। আর সাহিত্যের কোর্সটি আগামীকাল সিক্রেট গ্রুপে 8টা থেকে। তো ঠিক আছে, পরীক্ষা হবে। আর আগামীকাল ব্যাকরণের পরীক্ষা হয়তো আছে, বলা আছে ব্যাকরণের পরীক্ষা। ব্যাকরণের পরীক্ষা আছে, কিন্তু ধ্বনি পরিবর্তন 2। আগামীকাল ব্যাকরণের পরীক্ষা আছে, ধ্বনি পরিবর্তন 2, রাত 11টায়। আর রাত 9:30টায় সাহিত্য ক্লাস শেষ করে সাহিত্যের পরীক্ষা। কোনটুকু? আজকে পর্যন্ত 3টা ক্লাস। তবে সিক্রেট গ্রুপে অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।